বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আওয়ামী লীগের ৫ তারিখের কর্মসূচি যেটা আছে সেটা আমরা জানতে পারলাম যে ১৫টি সংসদীয় আসনে আপনারা অবস্থান নেবেন এবং এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানেও লোক থাকবে আপনাদের, মানে ১৬টি স্থানে আপনাদের কর্মসূচি চলবে। তো এইটার জন্য কি আপনারা পুলিশের পারমিশন পেয়েছেন? একটি জনসভার জন্য পুলিশের অনুমতি দরকার পড়ে, জমায়েতের জন্য দরকার পড়ে না? কোনো জনসভা নাই আপনাদের? আমাদের কোনো পার্টিকুলার জনসভা নেই। জমায়েতের জন্য কোনো পারমিশন? আমাদের এখানে র্যালি হবে, শান্তিপূর্ণ র্যালি। র্যালির জন্য পুলিশের পারমিশন লাগে না? সেটা মনে হয় লাগে না। হ্যাঁ, জানাতে হয়। হ্যাঁ, তো পুলিশকে জানাতে হয়, পুলিশকে ইনফর্ম করতে হয়, সেটা আমরা জানিয়েছি, সেটা জানাবো আমরা। আপনারা কোনো জনসভা করছেন না? আমরা বৃহৎ আকারে জনসভা, জনসভা বলতে যেটা বোঝায়, আমাদের এটা হলো বিজয়, গণতন্ত্রের বিজয় দিবস। বিজয় যেভাবে উদযাপন করতে, মানে ব্যাপারটা এরকম যে ঢাকা শহরের রাজপথ আওয়ামী লীগ দখলে রাখবে। দখল শব্দটা তো এটা আওয়ামী লীগের লোকজনের অবস্থান থাকবে। দখল শব্দটা তো হলো এটা রাজনৈতিকভাবে একটা আপত্তিজনক শব্দ। দখল মানে কি চোর দখল নাকি? সেটা না, না দখল না। যদি অন্য ভাষায় বলে রাজপথে থাকবে, রাজপথে আওয়ামী লীগ থাকবে, রাজপথে জনগণকে সাথে নিয়ে থাকবে, জনগণ এই দিবসটিকে উদযাপন করবে বিজয় দিবস হিসাবে। বিজয় মানে গণতন্ত্রের বিজয়। সেই বিজয়ের যে উৎসবের আমেজ থাকবে, আনন্দ থাকবে, র্যালি থাকবে। আমরা তো কোনো সহিংসতা থাকবে না। বিএনপিও কিন্তু দাবি করছে, আজকে আমরা পত্রিকায় দেখছি এবং রুহুল কবির রিজভী উনি বলেছেন যে তাদের যে কর্মসূচির পরিকল্পনা সেটাও হবে শান্তিপূর্ণ। তাদের দুইটা দল যদি শান্তিপূর্ণ কর্মসূচি করে তো কোনো সমস্যা হওয়ার কথা না। শান্তিপূর্ণ প্রোগ্রাম তারা করতে পারলে তো নো প্রবলেম, কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামের নামে তারা তো অশান্তি সৃষ্টি করে। আপনি 2014 সনটা কেমন ছিল আপনি হিসাব করে দেখেন। 14 সনটা ছিল শান্তি, স্থিতিশীলতা, একেবারে শান্তিতেই ছিলাম তো। এখন হঠাৎ করে তারা সহিংসতার প্রতি কিন্তু চলে গেছে। 2014 সালেও অনেকগুলো কর্মসূচিতে বিএনপি পুলিশের পারমিশন চেয়েছে, নানা রকম পেয়েছে, হয়রানির মধ্যে দিয়ে একটি কথা বলি, আপনারা দেখেন এই যাবৎ বিএনপি চেয়ারপারসন কিন্তু জেলায় জেলায় যে জনসভাগুলো করেছেন সেই সভাগুলো তিনি শান্তিপূর্ণ হয়েছে কিনা করেছেন, শান্তিপূর্ণই হয়েছে তিনি করেছেন। তাহলে ঢাকাটা করে কি বলেছেন, তার মেসেজটা কি? মেসেজটা হলো যে আপনারা 5 তারিখে নির্বাচনের আগে জেলাগুলোতে আপনারা সফল হয়েছেন, ঢাকাতে আমরা সফল হতে পারিনি। তার মূল বক্তব্য এরকম ছিল। এবার আমরা ঢাকায় সফল হব, এবার আমরা ঢাকা দখল করব। দেখুন এখন কিন্তু তারা ঢাকাকে দখল করা, কি দখল? আমি যদি আপনার বক্তব্যে আবার ফিরে যাই যে রাজনীতির মাঠে অনেক কথা বলা হয়, সেটাকে আপনারা আক্ষরিক করতে নেন না, তো খালেদা জিয়ার এই বক্তব্যটাকে কেন আক্ষরিক করতে নিচ্ছে? ঢাকা দখল বলতে তারা হয়তো ঢাকা দখল বলতে ওনারা কি দখল করতে, জনসমর্থন নিবে না দখল যদি আমি এখন কিভাবে দখল করতে চাচ্ছেন আপনি একটা দেশের? আমি বলতে চাচ্ছি যে আপনি যদি অ্যানার্কিজম তৈরি করতে চান, নৈরাজ্য সৃষ্টি করতে চান, আপনি যদি সন্ত্রাসী কার্যকলাপ করতে চান, আপনি যদি শান্তি বিঘ্ন ঘটাতে চান, মানুষের জানমালের নিরাপত্তা আপনি যদি তাহলে আপনাদের আশঙ্কা যে 5 তারিখ বিএনপি এমন কিছু করার, প্লিজ লেট মি সে, ইনসিকিউর করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সরকারের দায়িত্ব হবে শান্তির পক্ষে দাঁড়ানো। অবশ্যই আপনার গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। আপনি ইউসি হংকংয়ে হচ্ছে না, বিক্ষোভ হচ্ছে না, সেখানে চীনা গভর্নমেন্ট কি বসে আছে, দাঁড়িয়ে আছে, সেখানে তারাও কিন্তু। তাহলে আপনারা এমন কোন ইঙ্গিত পেয়েছেন যে তারা সেদিন সন্ত্রাসী করবে বা মানে বিএনপি তো তাদের সাথে সন্ত্রাসী সংগঠনই তো আছে। জামাত ইসলাম হচ্ছে তাদের সন্ত্রাসী সংগঠন। বিএনপি রাজনীতির রিমোট তো জামাতের হাতে। রিমোট জামাত যেভাবে চালায় সেভাবে বিএনপি চলে। সন্ত্রাসী কার্যকলাপ যারা করে তাদের সাথে তারা আছে। সুতরাং সেই ক্ষেত্রে তো আমরা অ্যালার্ট। আমাদের কাছে যে প্রকৃষ্ট প্রমাণই আছে, আপনি দালিলিক প্রমাণ আছে, এবং আমরা কেন ভুলে যাব 21শে আগস্টের সেই ভয়ঙ্কর ঘটনা? কেন ভুলে যাব? একটা গভর্নমেন্ট থেকে আর্টসেস গ্রেনেড হামলা চালিয়ে আজকের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা, সেই থেকে কি আমরা নতুন করে বোঝার বাকি থাকে যে বিএনপি এবং জামাত, তাহলে কি এটা দাঁড়াচ্ছে যে বিএনপি জামাত তাদেরকে আর কোনো ইউসি আপনি জানেন তাদের একজন নেতা বলেছেন যে আওয়ামী লীগকে আমরা জনসভা করতে দেব না। ঠিক আছে, অলরাইট, লজিক্যালি আপনি আসেন, আমরা ক্ষমতায় আছি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, পুলিশ আছে, রেব আছে, আপনার বিজিবি আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমরা ইচ্ছা করলে তাদের ভাষায় আমরা জনসভা বন্টন করতে পারি যদি প্রয়োগ করি। তাহলে বিএনপি আমাদের জনসভা করতে দিবে না? তাদের হাতে কি শক্তি আছে? হ্যাঁ, তাদের হাতে সেই শক্তি আছে। সেই শক্তি হলো অপশক্তি। তাদের হাতে আছে বোমা, আর্টসেস গ্রেনেড। জামাতের মতো
একটি সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গিবাদের সাথে তাদের আঘাত সম্পর্ক, সেই শক্তি দিয়ে তারা বলছে যে আওয়ামী লীগকেও জনসভা করতে দেব না। সুতরাং বাংলাদেশের পলিটিক্স দুটো ধারা বিভক্ত, শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার লাইন, আরেকটি হচ্ছে খুন, খারাপি, সন্ত্রাস, বোমাবাজি, ওই সন্ত্রাসী সে লাইন। সুতরাং এবং আমাদেরকে ডিসাইড করতে হবে। আসলে একটু যদি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করি, 5 জানুয়ারির কর্মসূচি, দুই দলের কর্মসূচি নিয়ে মানুষের মনে কিন্তু নানা রকম প্রশ্ন আছে যে কি হবে সেই দিন। তাহলে আপনার কথা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ থাকবে, তাদের কর্মসূচি আছে, আর বিএনপি তাহলে যেহেতু 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছিল সেই জন্য তাদের আর মানে আমরা তাদেরকে মনে করি তারা এই ধরনের লাইনে যেতে পারে, তবে ঢাকা শহরে এই লাইনে গিয়ে পার পাবে না, কারণ জনগণ সেখানে দাঁড়িয়ে থাকবে, জনগণ সেখানে প্রতিরোধ গড়ে তুলবে, জনগণের মিছিল থাকবে, কাজে রাজপথ তাদেরকে করতে দেওয়া হবে না এরকম একটা জনতা। আচ্ছা, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি, গণতন্ত্রের মঞ্জু ভাই আবার যদি একটু যাচ্ছি, মঞ্জু ভাই আবার যদি আমরা খালেদা জিয়ার প্রেস কনফারেন্সের দিকে চলে যাই, সেটা তিনি বলেছেন যে সময়সীমা বেঁধে দিচ্ছি না, কিন্তু আমরা চাই অতি দ্রুত নির্বাচন। উনি বলেছেন 7 দফা দাবি উত্থাপন করে। তো এখন আওয়ামী লীগ নেতারা যেটা বলছে যে এখন এই আলোচনার কোনো সুযোগ নাই, এটা তো আমাদেরও প্রশ্ন যে এই সময় এসে কেন উনি নির্বাচনের কথাটা আবার বলছেন, বা এরকম কোনো পরিস্থিতি কি 5ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে বিএনপির যে অবস্থান তারা সেটি বর্জন করেছিলেন এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, এতে জনমতের প্রতিফলন ঘটেনি, এটি তাদের দাবি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ন্যায়সঙ্গতভাবে এই রাজনৈতিক দাবি তুলতে পারেন যে এই সংসদ ভেঙে দিয়ে অচিরে একটা নির্বাচন করা হোক। সেই নির্বাচনটা কিভাবে হবে তার যে 7 দফা তিনি বলেছেন, এটি একটু এরকমই শোনায় যে যেন নির্বাচনের বিষয়টা ঠিক হয়ে গেছে, এখন গভর্নমেন্ট কেমন হবে তা। সেই প্রশ্নটাই আমি করতে চাই। তবে সেইখানে হয়তো বলা যায় যে এই এজেন্ডাগুলোর আলোচনা এখনই নয়, তবে আমি একজন সাংবাদিক হিসেবে বলবো যে এখনই সংলাপ প্রয়োজন, এখনই রাজনৈতিক আলোচনায় বসা, বিশেষ করে এই বড় দুই দলের, এবং দেশের রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, সহিংসতা এ পথ ছেড়ে দিয়ে গণতান্ত্রিক বিকাশের পথ অবলম্বন করার জন্য, অথবা নির্বাচন যখনই হোক, পরবর্তী নির্বাচন এটি যে 5 বছর পরেই হবে বা 4 বছর পরে হবে এমন কোনো নিশ্চয়তা নেই, এমন কোনো গণক নাই কেমন রাজনৈতিক মহলে। হ্যাঁ, এটি 1 বছর পরে হতে পারে, 1.5 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 5 বছর পরেও হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাটা হচ্ছে যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। এখন এটা 4 বছর পরেই হোক, আর 1 বছর পরেই হোক, আর আগামী শীতেই হোক বা পরবর্তী শীতে হোক, তার জন্য এখন সংলাপে বসা দরকার যে পরবর্তী নির্বাচন যখন হবে তখন প্রশাসনটা কিভাবে চলবে, এই ব্যাপারে আলোচনা অবশ্যই দরকার। যদি আপনি যুক্তিও তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না, আমিও মনে করি কোনো জিনিসই হুবহু পুনরাবৃত্ত হয় না। তত্ত্বাবধায়ক সরকারের যে অযৌক্তিক বিষয়গুলো রয়েছে, কাজেই কিন্তু একটা আস্থাপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ড তো করতে হবে আপনাকে। সেটি করার জন্য গত নির্বাচনের আগেও তো প্রধানমন্ত্রী অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, সর্বদলীয় প্রস্তাব দিয়েছিলেন, সংলাপে বসার কথা বলেছিলেন টেলিফোনে ইত্যাদি। কেমন আরও বলেছিলেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন, আমরা নির্বাচনের পরে আলোচনায় বসবো। তাহলে এখন তো আলোচনায় বসা উচিত। আলোচনায় না বসার পরিণাম কি? একটিমাত্র হরতাল আহ্বান করার আগে পরে মিরপুরে একটি পরিবার জ্বলে পুড়ে খাক হয়ে গেল, 3 জন একটা আপনার সিএনজিতে, আর নির্বাচনীতে একজন শিক্ষিকা এইভাবে মারা গেলেন। এটা কিসের রাজনীতি? এটা কিসের হরতাল? কিসের গণতন্ত্র? কিসের আওয়ামী লীগ? কিসের বিএনপি? মানুষের জীবনের যদি এইরকম মানে মূল্যহীন করে ফেলা হয় মানুষকে, এবং নিরপরাধ মানুষ, অরাজনৈতিক মানুষ বেঘরে মারা যায়, তার সংলাপের দরকার নাই। না, যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি, খালেদা জিয়া যে আলোচনায় বসার কথা বলছে আওয়ামী লীগকে, এমন কোন পরিস্থিতি বা এমন কোন চাপ কি তারা সরকারের উপর সৃষ্টি করতে পেরেছে যার জন্য আওয়ামী লীগ আলোচনায় বসতে বাধ্য হবে বা বসতে চাইবে? এরকম কোন পরিস্থিতি তো হয় নাই, তাহলে কেন আলোচনার কথা আসছে এখন? তাও সরকারের উপর চাপ আছে। কাদের? আমি দলবিহীনভাবে, আমি কোনো মানে রাজনৈতিক আপ্তবাক্য বা মেঠো বক্তৃতার ভাষায় তো আর রাজনীতি ব্যাখ্যা করতে পারবো না। আমি একটু দূর থেকে দুই দলকে দেখে আমি ব্যাখ্যা করি।
5ই জানুয়ারির নির্বাচন হয়েছে, এটা বাস্তব। নির্বাচনে বিএনপি অব্যবহিত পূর্বের বিরোধী দল, সে যদি নির্বাচন বর্জন করে থাকে তাহলে এটাকে অংশগ্রহণমূলক বলা যায় না। কাজে একতরফা নির্বাচন হয়েছে, এটা সত্য। আবার একতরফা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এফেক্টিভ সরকার, কার্যকর সরকার, তাকে জনগণ এখনই ফেলে দিচ্ছে না। তার কথা পুলিশ মানছে, প্রশাসন মানছে, হ্যাঁ, বিএনপিও মানছে, জনগণও মানছে। আবার চাপটা কোথায় আছে? ওই নির্বাচনের আইনি ভিত্তি যাই থাক, ওই নির্বাচনের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল, যেহেতু এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়, একটা সন্দেহজনক নির্বাচন পরিস্থিতিতে। কাজেই এই চাপ বাইরে থেকে আছে, কূটনৈতিক চাপ আছে। সরকার অনেক চেষ্টা করেছে, 1 বছর বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় সফল হয়েছে, অনেক আন্তর্জাতিক সংস্থায় আমরা স্বীকৃত পেতে দেখেছি আমরা। গৃহীত হয়েছি বলেই যে হয়ে গেছে তা না, আমরা এসেই বলি যে হয়ে গেছে। আর ওনারা আবার বলেন, জাতিসংঘই হোক আর মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, তারা আবার বলেন যে আমরা অবস্থান পরিবর্তন করি নাই, ইইউ হোক। কাজেই এই চাপটা আছে। জনগণের মানসিকতার মধ্যে যে চাপ আছে, প্রশাসনের মধ্যে দোদুল্যমানতা আছে, বিনিয়োগকারীরা বসে আছেন যে ভাই আমরা আস্থা পাচ্ছি না, আমরা যে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে বিনিয়োগ করব আস্থা পাচ্ছি না, আমরা পারলেই টাকা পাচার করতেছি দেশের বাইরে। এই সবগুলো চাপে আওয়ামী লীগ 4 বছর থাকতে পারবে কিনা আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি। এবং আমি মনে করি আওয়ামী লীগেরই উদ্যোগ নিয়ে একটা আলোচনা করে একটা মধ্যবর্তী নির্বাচনে যাওয়া উচিত। আপনি তাই মনে করেন? আমরা এই